কিন্ডারগার্টেনের শিক্ষক থেকে হাজার কোটি টাকা কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন কলেজের অধ্যক্ষ। বেনজিরের ফ্ল্যাট, বান্দরবানের জমি এবং টিভি চ্যানেলে মালিকানা ক্রোকের নির্দেশ আদালতের, দায় নিবে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহে সরকারি জমিতে আমলা ও রাজনৈতিক নেতার বহুতল ভবন নির্মাণের অভিযোগ, আদালতে মামলা করলেও নিশ্চুপ প্রশাসন। দেশে প্রতি ৩ জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত, লিভার ক্যান্সারের ঝুঁকিতে কোটি মানুষ, পরিশ্রমী হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং ওয়েস্ট ইন্ডিজের দিয়ে ১৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, রাতে সুপার 8-এর মিশনে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক থেকে বর্তমানে হাজার কোটি টাকার মালিক কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন। দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন কলেজের অধ্যক্ষ, করেন নামমাত্র ঠিকাদারিও। গেল ১৫ বছরে তার ও পরিবারের নামে করেছেন অঢেল সম্পদ। চড়েন দামি গাড়িতে, নিজের নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সুমন কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস জানাচ্ছেন এর বাকিটা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন ১৫ বছর আগেও ছিল না তার তেমন কিছুই। করতেন একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা। হঠাৎ ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘুরে যায় তার ভাগ্যের চাকা। দলীয় প্রভাব খাটিয়ে হন দৌলতপুর কলেজের অধ্যক্ষ। সেখান থেকেই শুরু হয় তার অনিয়ম। শিক্ষক নিয়োগে বাণিজ্য, কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সহ দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ না করে করেছেন কোটি কোটি টাকা আত্মসাৎ। গড়েছেন তার ও তার পরিবার সহ নামে বেনামে অঢেল সম্পদ। ঢাকায় বাড়ি, কুষ্টিয়ায় বাড়ি, দৌলতপুরে জমি, বাড়ি সহ গাড়ির মালিক। উনি আমার বেতন বার করার কারণে করে দিবে, এই কারণে ২ লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন আমাকে ঘোরায়। আমি স্যারকে বলি, স্যার আমার বেতনটা বার করাই দেন, তো উনি বেতন আমাকে বার করাই দেন না, গালাগালি করে। উন্নয়নের নাম করে কলেজের বাড়তি ফি নিয়ে সে নিজের ওই টাকাটা আত্মসাৎ করে। স্থানীয়রা বলছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে সাদিকুজ্জামান সুমন শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজ এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে তার বিলাসবহুল ৬টি বাড়ি, রয়েছে ২টি বিশাল মার্কেট। চড়েন দামি গাড়িতে, নিজ নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সে কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। এই দৌলতপুরে বিলাসবহুল গাড়িতে চড়ে অনেক টাকার মালিক হয়েছে শুধুমাত্র দলীয় পোস্ট ব্যবহার করে। কোন উছিলায় টাকাটা ইনকাম করলো এটা আমরা জানতে চাই। তবে ওই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দাবি, তিনি কোনো অবৈধভাবে সম্পদ অর্জন করেননি। যা সম্পদ রয়েছে তা বৈধভাবেই অর্জিত। আমার যা সম্পদ আছে টোটালি চোখে দেখা এবং টোটালটাই আয়কর ফাইলে দেওয়া। আর টিআইবির প্রতিনিধিরা বলছেন, কোনো জবাবদিহিতা ও আইনের প্রয়োগ না থাকায় দলীয় প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। তাই এসব নেতাদের জবাবদিহিতার আওতায় এনে আইনের সঠিক প্রয়োগের তাগিদ তাদের। দৃশ্যমান কোনো আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, যার কারণে এরাও সুযোগ পেয়ে যাচ্ছে এবং বেপরোয়াভাবে তারা এই সমস্ত অপকর্মের লিপ্ত হয়ে আছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের অঢেল সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। একের পর এক সম্পদের নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। এবার তার রাজধানী ফ্ল্যাট, বান্দরবানের জমি, বেসরকারি টেলিভিশনের মালিকানা সহ আরো বেশ কিছু সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেন এ আদেশ দেন। মাজহারুল ইসলামের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়া সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যদের নামে থাকা আরও অনেক সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ২৪ কাঠা জমি, বান্দরবনে ২৫ একর জমি, রাজধানীর উত্তরার ৩ কাঠা জমি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ৮টি ফ্ল্যাট ও একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকানা। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন আদালত। এর আগে বেনজিরের আরও একাধিক সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল আদালত।
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির দায়িত্বে থাকাকালীন সময়ে মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। ব্যক্তির দায় মন্ত্রণালয় নেবে না বলেও জানান তিনি। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এত সম্পত্তি বানানোর কারিগর বেনজির বিচারের মুখোমুখি না হতে এরই মধ্যে দেশ থেকে পালিয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নতুন মোড় নিচ্ছে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ। স্বর্ণ চোরাচালান ছাপিয়ে এখন সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 নেতা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন যে এমপি মনোনয়নের জেরেই এই হত্যাকাণ্ড, এমন তথ্য প্রমাণ এসেছে তাদের হাতে। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। তার কোনো প্রতিপক্ষ ছিল না, সে থানার সেক্রেটারি ছিল, সেখান থেকে প্রেসিডেন্ট। প্রতিহিংসা বা কোনো চক্রান্ত এরকম কিছু মনে হয় না। এমপি আনারুল আজিম হত্যাকাণ্ডের পর কালীগঞ্জে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এই বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আনার হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে গত 22 মে। ওই দিনই এমপির পরিবারকে সান্ত্বনা দিতে কালীগঞ্জ যান স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পরে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু। তার দেওয়া তথ্যে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় তার রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকেও। আওয়ামী লীগের 2টি পদে থাকা এই বাবু বর্তমানে 7 দিনের রিমান্ডে রয়েছেন। স্থানীয় নেতারা বলছেন, বাবুকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য মিলেছে যা হত্যাকাণ্ডের মোটিভকে রাজনৈতিক কোন্দলের দিকেই ধাপিত করছে। যেহেতু তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, তিনি রাজনীতি করেন, তো এটা রাজনৈতিকভাবে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দিকেই কিন্তু এটা মোড় নিচ্ছে আস্তে আস্তে। আওয়ামী লীগেরই একটি মহল এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন এই জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, তার সফলতা ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিপক্ষে অবস্থান নিয়ে তাকে 2016 সালে তাকে একবার হত্যার পরিকল্পনা করেছিল। তো সেই বিষয়টাও কালীগঞ্জবাসী অবগত আছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, হত্যার মোটিভ স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বের দিকে নিতে নানাভাবে চেষ্টা করছে খুনিরা। কিন্তু গ্যাসবাবুকে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এমপি মনোনয়নকে ঘিরে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড, এমন ধারণাও করছেন তারা। স্থানীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগের এমপিকে হত্যার এমন জঘন্য কাজ কেউ করতে পারে, এটা তাদের ধারণাও ছিল না। আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের এমপিকে যে নির্মম হত্যা করবে, এটা তো আসলে আমাদের সেন্সে আসার কথা। আমরা আশা করছি এর সাথে যেই থাকুক তার মুখোশ উন্মোচন হবে এবং তাকে এই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আমরা দাবি জানাচ্ছি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরমপন্থী নেতা শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী বাবুর পেছনে রয়েছে জেলা আওয়ামী লীগের আরও এক নেতা, যিনি বাবুকে দিয়ে 2 কোটি টাকা পৌঁছে দিতে চেয়েছিল শিমুলের কাছে। সবশেষ সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, তিনি কি আওয়ামী লীগের সেই নেতা? সবকিছু বেরিয়ে আসবে তদন্তে, বলছেন স্থানীয় নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে এমপি আনার হত্যার সঠিক বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। খুনিদের বাঁচাতে তদবির হচ্ছে এখন অভিযোগ করে তার দাবি, কোনো চাপে যেন তদন্ত আটকে না যায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনার হত্যা মামলা নিয়ে কোনো চাপ নেই, তদন্ত সঠিকভাবে এগোচ্ছে। নূপুর মাহমুদের রিপোর্ট। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো মিলেনি তার মরদেহ। বাবা হত্যার সঠিক বিচার চাইতে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আবারও দেখা করেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের তদন্ত বন্ধে চাপ দেওয়া হচ্ছে। এই নিয়ে টাকা লেনদেনেরও অভিযোগ করেন ডরিন। আমার বাবাকে কিন্তু অনেকবার হত্যা করার চেষ্টা, তখনও অনেকের নাম পাওয়া গেছে, আমাদের এলাকার ঝিনেদাদিন অনেকের নাম পাওয়া গেছে, অনেকের সংশ্লিষ্টতার কথা জানে। তখনও কিন্তু এই চাপের মুখে পড়েই কিন্তু এই বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না যে এবার এই কিছু করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনার কন্যার অভিযোগের বিষয়ে তিনি জানান, তদন্ত বন্ধে কোনো চাপ নেই, সঠিকভাবে কাজ এগিয়ে যাচ্ছে। চাপ চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কার উদ্দেশ্য কি ছিল? নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক আরাফাত হোসেন এ আদেশ দেন। তবে ইউনূসের আইনজীবী অভিযোগ, হয়রানি করার জন্যই এ মামলা করেছে রাষ্ট্র। তবে তা নাকচ করেছেন দুদকের আইনজীবী, আর নিজেকে নির্দোষ দাবি করেন ডক্টর ইউনূস। মাজহারুল ইসলামের আরও একটি রিপোর্ট দেখব আমরা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। আগামী 15 জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয় বিচার কার্যক্রম শুরু হলো। আজকে মাননীয় আদালত আদেশ গঠন করেছেন এবং তাদের যে আবেদন ছিল সেই আবেদন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার জন্য তিনি গ্রাউন্ড যা আছে সেটা তিনি বিস্তারিত আদেশের মধ্যে বলেছেন। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করে ডক্টর ইউনূস বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতের প্রশ্নই আসে না। তাকে হয়রানির জন্যই এই মামলা, নিজেকে নির্দোষ দাবি করেন এই নোবেল জয়। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। আর ইউনূসের আইনজীবী জানান, নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। আমরা হাইকোর্টে যাব, কারণ এই উনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। বিচারিক কার্যক্রম শুরু হলেও জামিনে থাকবেন ডক্টর ইউনূস সহ আসামিদের সবাই। দুদকের করা মামলায় দ্বিতীয়বারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এখন পর্যন্ত কোনো মামলাতেই তাকে কারাগারে যেতে হয়নি। প্রশ্ন উঠছে, এই মামলায় কি তাহলে শেষ পর্যন্ত কারাগারে যেতে হবে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। কুষ্টিয়ায় ট্যানারি মালিকদের কাছে জিম্মি চামড়া ব্যবসায়ী, বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রা খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। সাফওয়ান, সদরঘাট লঞ্চ টার্মিনালের চাপ কেমন দেখছেন ঘরমুখ মানুষের, আর ঘরমুখ মানুষের ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, কি তথ্য রয়েছে বা কি চিত্র দেখছেন, সব মিলে যদি আমাদের দর্শককে জানাতেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা জানেন আজকে কিন্তু ঈদ যাত্রার দ্বিতীয় দিন, তবে আমরা ইতিপূর্বে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে যে পরিমাণ যাত্রী সদরঘাট লঞ্চ টার্মিনালে লক্ষ্য করতাম, সেই পরিমাণ যাত্রী কিন্তু এখন সদরঘাটের লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে না। এর একটি কারণ হচ্ছে মূলত পদ্মা সেতু হওয়াতে দক্ষিণবঙ্গের যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু বাসে কিন্তু দক্ষিণবঙ্গের যে রুট বরিশাল, ভোলা, সেগুলোতে কিন্তু যাতায়াত করেন। তবে তেমন একটা ভিড় লক্ষ্য করা না গেলেও এখানকার যে চাঁদপুরের যে রুট,
সেই রুটে কিন্তু এখন লঞ্চগুলো চলাচল করছে। সেখানে কিন্তু যারা ঈদে তাদের নারীর টানে বাড়ি ফিরবেন তারা কিন্তু সেখানে যাওয়ার জন্য লঞ্চ ঘাটে এসে জড়ো করতে শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে বেশ যাত্রীর একটা চাপ লক্ষ্য করেছিলাম, তবে এই মুহূর্তে কিন্তু তেমনটা চাপ এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। ভিড় কিছুটা কমে গিয়েছে এই মুহূর্তে। তবে আমরা যাত্রীদের সাথে যেমনটা কথা বলেছি, তারা এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন না। রাস্তাঘাটে তারা কিছুটা যানজটের সমস্যা বলছেন, অতটুকু সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা তাদের হচ্ছে না। এবং লঞ্চের ভিতরে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেমনটি জানিয়েছেন যে ভাড়া স্বাভাবিক রয়েছে, কোনো অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে এখন পর্যন্ত আদায় করা হচ্ছে না। এই মুহূর্তে আমরা একজন যাত্রীর সাথে আসলে কথা বলতে চাই। ভাইয়া, আপনি আসলে কোথায় যাবেন? আসলে আমি চাঁদপুর যাবো রে, ঢাকা থেকে আসতেছি, এখন চাঁদপুর যাব। তো এখন যে পরিমাণ যে রাস্তায় যে পরিমাণ চাপের কথা ছিল ওরকম যাত্রী নেই, এখানেও স্বাভাবিক তেমন একটা যাত্রী নেই। লঞ্চও তেমন একটা হয়রানি হইতেছে না, তেমন একটা ফাঁকাই রয়েছে, স্বাভাবিক অবস্থায় রয়েছে আমাদের এখন। ভেতরে স্বাভাবিক, কোনো তেমন একটা যাত্রী নেই, স্বাভাবিক অবস্থা অন্যান্য যেরকম স্বাভাবিক থাকে এরকম ঈদ হিসাবে যেরকম চাপের কথা ঠিক ওই রকম চাপ এখনো পড়ে নাই, এবং সামনে তাও বলা যাচ্ছে না যে কিরকম চাপ পড়ে, এখন স্বাভাবিক অবস্থায় আছে। তবে এখনো কোনো হয়রানি বা কোনো এরকম দেখতে যাচ্ছে না, এটাই স্বাভাবিক এমনি। জি, আপনি কোথায় যাবেন? যে আমি যাব না, আমি বলে যাব। না, কোনো সমস্যা নেই। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা বা স্বাভাবিক যে ভাড়া সেটাই নেওয়া হচ্ছে কিনা? লঞ্চে স্বাভাবিক ভাড়া 500 টাকা নিতেছে, এই অতিরিক্ত ভাড়া নিতেছে না। জি, আপনারা যেমনটি শুনছিলেন, তারা আমাকে যেমনটি বললেন যে লঞ্চের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লঞ্চের ভিতরে কোনো অতিরিক্ত যাত্রীর চাপ তেমন নেই, এবং ভাড়াও স্বাভাবিক যে ভাড়া সেটি কিন্তু আদায় করা হচ্ছে। এই ছিল আসলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। আলিমুজ্জামান সাফওয়ান যুক্ত ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। ঈদ যাত্রায় মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়েছে কিনা, মহাসড়কের চিত্র কেমন, আপনার মাধ্যমে আমাদের দর্শককে দেখাতে যাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো স্ট্যান্ড এবং কাউন্টারে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা দুর্ভোগ এড়াতে কিন্তু সকাল থেকেই স্বস্তিতে যাতে বাড়িতে যেতে পারে এরকম ব্যবস্থা কিন্তু মানে হাতে নিয়ে তারা কিন্তু যাচ্ছেন। এবং সব জায়গায় আমরা দেখেছি স্ট্যান্ডগুলোতে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তাদের দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মানে আগেই চলে যাচ্ছেন, অর্থাৎ এই যানজট এড়াতে কিন্তু তারা যে আগেই বাড়ি চলে যাচ্ছেন। তো বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আপনার দুর্ভোগ এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তা আমরা এই ব্যাপারে কথা বলবো যে এখানে কিন্তু দায়িত্ব রয়েছে ইন্সপেক্টর মানিক সাহেবের সাথে আমরা কথা বলবো যে এখানে যে আইন শৃঙ্খলা যে রয়েছে, তো আইন শৃঙ্খলা কীরকম প্রস্তুতি রেখেছেন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো যে সারা গাজীপুরের মধ্যে আইন শৃঙ্খলা আপনারা কীরকম এভাবে মোকাবেলা করবেন দেখতেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে গাজীপুর মহানগরী পুলিশের মাননীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং শুধু মানুষ নয়, যারা কুরবানির পশুর যে পণ্যবাহী গাড়িগুলো যাতে নির্বিঘ্নে তাদের সঠিক জায়গায় পৌঁছতে পারে এবং গরমুখ মানুষগুলো তাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতে পারে, তার জন্য আমরা গাজীপুর মহানগরী পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। বাড়তি ফোর্স, পর্যাপ্ত ফোর্স, এবং কোনো গাড়ি যদি নষ্ট হয়ে যায় রাস্তায় তার জন্য রেকারিং ব্যবস্থা এবং বিভিন্ন ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে মানুষ তার ঈদে গরমুখ মানুষ তার নির্দিষ্ট স্থলে পৌঁছতে পারে। এবং যে কোনো দুর্ঘটনা, যে কোনো খবরে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী রাখা হয়েছে যারা ঘটনাস্থলে খুব দ্রুত পৌঁছতে পারে এবং গাড়িগুলো রিমুভ করে, দুর্ঘটনা কবলিত গাড়ি রিমুভ করে মানুষ তার নিজস্ব জায়গায় সুন্দরভাবে ঈদ করতে পারে, তার জন্য সঠিক ব্যবস্থা রাখা হয়েছে। আপনি শুনলেন যেমনটা বলছেন যে প্রশাসন কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট এড়াতে জন্য তারা বিশেষ ব্যবস্থা রেখেছেন এবং রেকারিং পদ্ধতি রেখেছেন। আমরা দেখেছি যে 10টি রেকার কিন্তু বিভিন্ন পয়েন্টে রেখেছেন, অর্থাৎ যেখানে গাড়ি বিকল হবে সেখান থেকে কিন্তু গাড়ি যেন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করতে পারে, এমনটাই কিন্তু সড়ক পথে রেখেছেন। এর পাশাপাশি কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু গাড়ির
মনিটরিং করছেন এবং গতিবিধি করছেন। তাৎক্ষণিকভাবে আমরা দেখতেছি এখন পর্যন্ত কিন্তু কোনো, আপনারা জানেন যে আজকে কিন্তু যানজট এবং গাজীপুর বিভিন্ন সড়কে কিন্তু। গাজীপুর থেকে নজরুল ইসলাম যুক্ত ছিলেন। সড়কে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে চলাচল অনুপযোগী রাস্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শরীফুল্লাহ কায়সার। কায়সার, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন এবং যাত্রী ও চালকরা এ নিয়ে কি বলছেন? শহীদ রিমু সরণি, সামনে সাতক্ষীরা সরকারি কলেজ সহ অন্তত 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একই সাথে সামনে রেজিস্ট্রি অফিস, বামে ডিসির বাংলো, জাতীয় গোয়েন্দা সংস্থা, সমবায় অফিস, টিএনটি, একই সাথে জেলা দায়রা জজের বাসভবন, পোস্ট অফিস, আওয়ামী লীগ অফিস এবং মুক্তিযোদ্ধা সংসদ। এখানে কি নেই বলা যেতে পারে। এখানে এই গুরুত্বপূর্ণ সড়কটির চিত্রটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। জ্যোতি, আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে রাস্তাটি তো খারাপ ছিল, কিন্তু পৌরসভা সেখানে হঠাৎ করে আজ 2 দিন এখানে কিন্তু ফেলে দেওয়া হয়েছে রাবিশ বা গ্যাস, যেটিতে এখানকার নাগরিকরা কিন্তু চলাচলে দারুণভাবে সমস্যা বোধ করছে। এটি যদি দিয়ে থাকে তাহলে এখানকার নাগরিকদের কথা হচ্ছে যে তাহলে কেন এটি আসলে বুলডোজার দিয়ে এটি সমান করে দেওয়া হয়নি। এখানেই বাড়ি সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক, পাশেই বাড়ি, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে প্রত্যেকটি মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ। শহীদ রিমু সরণির এই চিত্র কি বলবেন? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি শহীদ রিমু সড়কে, যিনি 1993 সালে শিবিরের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শহীদ রিমু সরণির সড়কের এই দুর্দশা আপনি কি বলবেন? এই দুর্দশা আসে দীর্ঘ 12 বছর ধরে আমরা এটা দেখে আসছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু পৌরসভা কর্তৃপক্ষের কোনো সাড়া পাচ্ছি না। তারা বারবার বলছেন যে জার্মান প্রজেক্ট আসছে, KFW প্রজেক্ট আসছে, বা এই বাজেট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কিন্তু 12 বছরের মধ্যে আমরা আলোর মুখ দেখলাম না। মানুষ বেহাল অবস্থার মধ্যে এখানে যাতায়াত করে, এখানে লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে, এখানে সরকারি কলেজ আছে, এখানে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান আছে। আজকে এই পৌরসভা কোনোভাবেই এই রাস্তাটি তৈরি করছে। এটি কি নাগরিকদের সাথে কি আসলে মশকরা করা হলো মনে হয়? মানে এইটা অবশ্যই আমি দেখেছি, আমার পাশেই বাসা, দেখেছি যে মানুষের চলাচলের কি কষ্ট। আর নিম্ন আমাদের যারা নিম্ন আয়ের মানুষ ভ্যান রিক্সা চালায় তাদেরকেও অবর্ণনীয় কষ্ট, তাদের গাড়ি নষ্ট হয়, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি পৌরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এটি আসলে এই দুরবস্থা দীর্ঘদিন ধরে, আপনি কি বলবেন এটা? আমি বলতে চাই যে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেন এদিকে নজর দেয়, এবং শুনছিলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকলেই যেন দায়িত্বশীলরা এদিকে নজর দেয়। এটি হচ্ছে এখানকার নাগরিক নেতাদের, এখানকার মানুষদের, স্থানীয়দের সবার একই কথা। কারণ এটি নিয়ে দীর্ঘ আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে, সড়ক অবরোধ হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু এটি যেন করবে না পৌরসভা, এইরকমই একটা দায়িত্ব নিয়ে বসে আছে। এই ছিল সর্বশেষ। জ্যোতি, সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার যুক্ত ছিলেন। দেশে প্রতি 3 জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। এর মধ্যে অন্তত 1 কোটি মানুষ লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন কায়িক পরিশ্রম না করা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও অ্যালকোহল পান সহ নানা কারণে বাড়ছে এ রোগের প্রকোপ। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব ফ্যাটি লিভার দিবস। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে থাকছে। চাঁদপুর থেকে 55 বছরের তসলিমা বেগম এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে। গেল 1.5 বছর ধরে পেট বেড়ে যাওয়া, শরীর দুর্বল হওয়া সহ নানা জটিলতা হলে পরীক্ষায় ধরা পড়ে ফ্যাটি লিভার। রক্তে চর্বির মাত্রা বেড়ে দেখা দেয় নানা জটিলতা। শুধু গামায়, আমার শুধু গামায়, আর শরীরটা দুর্বল হয়ে থাকে বেশি, শরীরটা বাইরে থাকে, আমার হাতটি আমার চিকুন থাকে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন নার্স রোকেয়া আক্তার। দীর্ঘমেয়াদী ফ্যাটি লিভারে মুটিয়ে যাওয়ার পর দেখা দেয় বুকে ব্যথার মতো জটিলতা। বাঁ সাইডের এই সাইডটা থেকে প্রচন্ড পেন করে, এখান থেকে পেন করে পুরো পেটটা দিয়ে পেন হয়। লিভার বিভাগে চিকিৎসা নিতে আসা অর্ধেকের বেশি রোগী আসেন ফ্যাটি লিভার নিয়ে। ওষুধের চেয়ে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে রোগটি প্রতিরোধে জোর দেন চিকিৎসকরা। প্রতি 6 মাসে 10 ভাগের 1 ভাগ যদি ওজন নিয়ন্ত্রণ করতে পারেন,
খাদ্যাভ্যাস যদি নিয়ন্ত্রণ করতে পারেন ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। যদি ফ্যাটি লিভার থেকে স্টিয়াটোহেপাটাইটিস বা ন্যাশ, যেটা আমরা দীর্ঘস্থায়ী ফ্যাটি লিভার বলি, এইরকম না হয়ে যায়, সে পর্যন্ত ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে ভর্তি অধিকাংশ রোগী সিরোসিসের। নানান টেস্ট এটা করা, ওষুধ টষুধ দিছে, পেট ব্যথা কম। সিটি স্ক্যান করছে, সিটি স্ক্যানের ভিতরে কি সমস্যা ধরা পড়ছে, যে ভাইরাসটা এটা অনেক দিন যাবত নাকি বসবাস করে, এরপর হঠাৎ করে এটা আক্রমণ করে। বমি, জ্বর, পেট ব্যথা, খাবার অরুচি এগুলো হয় আর কি। তার পরবর্তীতে আর কোনো লক্ষণ সেরকম পাওয়া যায় না, শুধু চোখ হলুদ, হাত পায়ের পাতা হলুদ এগুলোই পাওয়া যায়। দেশে বর্তমানে 4.5 কোটির বেশি ফ্যাটি লিভারে আক্রান্ত রোগী আছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে সিরোসিসের ঝুঁকিতে অন্তত 1 কোটি মানুষ। নীরবে রোগটি মহামারী আকার ধারণ করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। যে দেশে আজ ফ্যাটি লিভার সিরোসিস, লিভার ক্যান্সার দ্বিতীয় প্রধান কারণ, সারা পৃথিবীতেও তাই, সেখানে লিভার বিশেষজ্ঞের সংখ্যা অনেক কম, ফলে একটি সমন্বিত পদক্ষেপ দরকার। আমি আশা করি যে আমাদের সরকার যে NCDC কার্যক্রম আছে, সেই কার্যক্রমের অধীনে ফ্যাট লিভারের বিষয়ে একটি জাতীয় ওপি বা অপারেশন প্ল্যান গ্রহণ করবেন পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যা মানুষকে সুস্থ থাকতে সাহায্য করবে। কায়িক পরিশ্রম, চর্বিযুক্ত খাবার কম খাওয়া, অ্যালকোহল পরিহার করা গেলে এ রোগের ঝুঁকি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। গাজায় মারাত্মক অপুষ্টিতে ভুগছে 8,000-এর বেশি শিশু, বাবা মা হারিয়েছে 17,000 জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শিক্ষক, আমলা ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে ময়মনসিংহে প্রায় 10 কোটি টাকা মূল্যের সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। তবে প্রশাসন বলছে জমিটি সরকারের হলেও আদালতের কোনো স্থগিতাদেশ না থাকায় একটি পক্ষ নির্মাণ কাজ করছে। সরকারি সম্পত্তি রক্ষায় স্থানীয় এক ব্যক্তি আদালতে মামলা করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ময়মনসিংহ নগরীর রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামের পাশে 18% জমিতে নির্মাণ হচ্ছে ব্রহ্মপুত্র টাওয়ার নামে বহুতল ভবন। জমির মালিকানা দাবি করে টানানো সাইনবোর্ডে নাম রয়েছে 45 জনের। তাদের কেউ শিক্ষক, রাজনৈতিক নেতা এবং সাবেক আমলা। 2022 সালে 13 ফেব্রুয়ারি ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনে জমিটি জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ উল্লেখ করা হয়। ভূমি অফিসের কাগজপত্র ঘেটে দেখা যায় CS মূলে জমিটির মালিক নবু কনস্টেবল, আরওয়ার মূলে খাস খতিয়ানে লিপিবদ্ধ থাকলেও BRS এ আনোয়ারা বেগমের নাম উঠে আসে। পরবর্তীতে আইন ভঙ্গ করে আনোয়ারার কাছ থেকে নামমাত্র মূল্যে প্রভাবশালীরা জমিটি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের কোনো ডেভেলপারের কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। তারা বিভিন্ন জায়গায় জমি কিনে আর বহুতল বিল্ডিং করে আর তারা বিক্রি করে। এই জমিটা নিয়ে আমি CS মূলে মামলা করছি কোর্টে। সরকারি জায়গায় কিন্তু এটা কিভাবে ওরা বিল্ডিং করতেছে, ঠিক আছে, কাজ করতেছে, ঠিক আছে, আমি সেটাই বুঝতে পারলাম। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা দ্রুত গতিতে এটার আপনার বিভিন্ন পদক্ষেপ নেয়। জমিতে সরকারি খাস খতিয়ানের অংশ রয়েছে জানিয়ে স্থাপনা নির্মাণকারীরা বলছেন, মামলা চলমান থাকলেও স্থগিতাদেশ না থাকায় বহুতল ভবন করছেন তারা। জমির কোনো জটিলতা নাই, একটা ক্লারিক্যাল মিস্টেক আছে, একটা দাগ, এটা আর অন্য কোনো কিছু না। সরকারি খাস খতিয়ানের অংশ আছে এর সাথে, কিন্তু সরকারি খাস খতিয়ানের দেখা না। অনুপস্থিত থাকাতে তার উপরে কোর্ট একটু নাখুশ হয়ে একটা স্থগিতাদেশ দিয়েছিল যে শুনানি করার আগ পর্যন্ত স্থগিত থাকবে। পরে উনি যখন শুনানি করছেন তখন আদেশ প্রত্যাহার হয়ে গেছে। সরকারি স্বার্থ রক্ষায় নির্মাণ কাজ বন্ধের পর ফের চালুর নির্দেশনা দিয়েছেন ভূমি সহকারী কমিশনার। যদিও জেলা প্রশাসকের দাবি, আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি জমিতে কাজ করার সুযোগ নেই। ব্যাকেট হয়ে গেলে যদি আদালতে কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কার্যক্রম চালাতে কোনো বাধা নিষেধ নাই। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এই মুহূর্তে আর বাড়িতে করতে পারছি না। বিজ্ঞ আদালত থেকে যদি আবার কোনো ইনজাংশন আসে, সেক্ষেত্রে তার প্রেক্ষিতে আমরা আবার তাদেরকে বাড়িতে করতে পারবো। কোনো জায়গা অবৈধভাবে দখল, সেটা অন্যত দণ্ডনীয় অপরাধ। যেহেতু যে বিষয়টির অবতারণা করেছেন সেটা আমার একটু খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে যদি সেটা আমাদের সরকার সম্পত্তি হয়ে থাকে, আদালতের বিচারাধীন থাকে, তাহলে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কেউ কোনো রকম কাজ করতে না পারে, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এর আগে গেল বছরের 11 মে সদর উপজেলার তৎকালীন ভূমি সহকারী কমিশনার HM ইবনে মিজান নোটিশ জারি করে জমিটির হোল্ডিং বন্ধ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।